গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 15ই সেপ্টেম্বর। আর আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো। আর আলোচনাটা কোশ্চেন অ্যান্সার অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমেই হবে। আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করা আছে, যে লিঙ্ক দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, যাতে তোমরা পরে যদি পিডিএফটি ডাউনলোড করে রিভাইজ করতে চাও যে কোনো সময়, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক। শুরু করার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো 15ই সেপ্টেম্বর আর আজকের দিনে দুটো ইভেন্ট ইম্পর্টেন্ট আছে। একটা হচ্ছে ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে। আর এই দিনটিতে অর্থাৎ 15ই সেপ্টেম্বর জন্মবার্ষিকী হিসেবে স্যার মোক্ষাগুন্ডম বিশ্বেশ্বর রায়, তো ইনার জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটিতে ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয়ে থাকে। স্যার এমভি, আর এনাকে বিল্ডার্স অফ ইন্ডিয়াও বলা হয়ে থাকে, বিল্ডার অফ ইন্ডিয়া স্যার এমভি। কারণটা হচ্ছে কি, কারণ তিনি একজন বিখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন এবং বিভিন্ন নদীর উপর তিনি প্রথম ড্যাম বানিয়েছিলেন, আর যে কারণে বহু এলাকার মানুষরা বন্যার কবল থেকে মুক্তি পেয়েছিল। ড্যাম বানিয়েছিলেন প্রথম। তো নামটা কি, এম বিশ্বেশ্বর রায়। এনার জন্মবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে 15ই সেপ্টেম্বর, বিল্ডার অফ ইন্ডিয়া। তো আর যে ইভেন্টটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি। আর এটা প্রথম 2007-এ ইউএন জেনারেল অ্যাসেম্বলি থেকে, অর্থাৎ ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি থেকে বিলটি পাস হয়। তো তারপর থেকে 2007-এর পর থেকে প্রতি বছর 15ই সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি সেলিব্রেট হয়ে আসছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। এটা হচ্ছে ন্যাশনাল, ভারতের মধ্যে ইঞ্জিনিয়ার্স ডে এবং ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি। এবার কোশ্চেন অ্যান্সার। প্রথম প্রশ্ন, হিন্দি ভাষার দিবসটি কোন দিন পালন করা হয়ে থাকে পুরো দেশ জুড়ে? এটা কালকে বলা উচিত ছিল, তো কাল বলা হয়নি, তো আজকে বলে দিচ্ছি। তো অ্যান্সার হবে, একের অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ 14ই সেপ্টেম্বর প্রতি বছর হিন্দি ভাষা দিবস পালন হয়ে থাকে। কারণটা কি হচ্ছে, কারণ এই দিনটি 1949-এ এই 14ই সেপ্টেম্বর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে আর্টিকেল 343-343-এর অধীনে ভারতের কনস্টিটিউশনে বা সংবিধানে অ্যাড হয়েছিল হিন্দি ল্যাঙ্গুয়েজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে 1949-এ। আর্টিকেল নম্বর কত, 343। কবে, 14ই সেপ্টেম্বর। তো সেই কারণে এই দিনটিতে তারপর থেকে 1949-এর পর থেকে প্রতি বছর হিন্দি ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে পালন করা হয়ে থাকে। আর মাদার টাং বা মাতৃভাষার দিক থেকে হিন্দি হচ্ছে সব থেকে বেশি, প্রথম যেটা সব থেকে বেশি পরিমাণ মানুষ যেটা হিন্দি ইউজ করে থাকে, সেটা হচ্ছে পার্সেন্টেজের দিক থেকে হচ্ছে 26.6% পুরো ভারতের পপুলেশনের মধ্যে। আর সেকেন্ড যেটা সব থেকে বেশি পরিমাণ মাদার টাং, সেটা হচ্ছে আমাদের বাংলা, যেটার পরিমাণটা কত, পার্সেন্টেজের দিক থেকে 7.94। তো হিন্দি হচ্ছে 26.6 প্রথমে আছে, সেকেন্ড পজিশনে আছে 7.94 আমাদের বাংলা। দ্বিতীয় প্রশ্ন, সম্প্রতি 77তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল থেকে সেরা চিত্রনাট্যের পুরস্কার প্রাপ্ত ভারতের চলচ্চিত্রের নাম কি? কত নম্বর, 77তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল। তো অপশানগুলো হচ্ছে দ্য ডিসিপল, ফনা, ডিয়ার কমরেডস। অপশান ডি হচ্ছে দ্য ওয়ার্ল্ড টু কাম। তো দুইয়ের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কোন চলচ্চিত্রটি, নামটা হচ্ছে মুভির দ্য ডিসিপল। তো এই মুভিটি 77তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অ্যাওয়ার্ড জিতেছে, বেস্ট স্ক্রিন প্লে অ্যাওয়ার্ডটি জিতেছে। আর এটা হচ্ছে মারাঠি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মারাঠি ল্যাঙ্গুয়েজ একটি মুভি। কোয়েশ্চেন নাম্বার 3, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের পেট্রোলিয়াম সেক্টর সম্পর্কিত 3টি বড় প্রকল্প, যেগুলো হচ্ছে কোন কোন, পারাদ্বীপ, হলদি এবং দুর্গাপুর। তো এই 3টি জায়গার পাইপলাইনের বৃদ্ধি এবং এর সঙ্গে সঙ্গে 2টি আলাদা এলপিজি বোতলিং প্লান্ট, তো এগুলো স্থাপন করেছেন। তো এই যে সমগ্র যে প্রজেক্ট, 3টি যে টোটাল প্রজেক্ট, এর জন্য আনুমানিক ব্যয় কত হয়েছে, কেন্দ্রীয় সরকার কত পরিমাণ অর্থ ব্যয় করেছে এই 3টি প্রজেক্টের জন্য? তো অপশানগুলো দেওয়া রয়েছে। অ্যান্সার হবে, 3-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কত, প্রায় 900 কোটির মতো খরচ হয়েছে এই প্রকল্পগুলির জন্য। আর এগুলি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রাইম মিনিস্টার 13ই সেপ্টেম্বর উদ্বোধন করেছেন বা দেশের কাছে বলেছেন। কোনগুলোর ক্ষেত্রে, বিহারের পেট্রোলিয়াম সেক্টর সম্পর্কিত 3টি বড় প্রকল্প, যেগুলো হচ্ছে পারাদ্বীপ, হলদিয়া এবং দুর্গাপুর, এই 3টি প্ল্যান্টের পাইপলাইনের বৃদ্ধি এবং এর সঙ্গে সঙ্গে 2টি আলাদা এলপিজি বোতলিং প্ল্যান্ট, এর জন্য কত পরিমাণ খরচ হয়েছে, 900 কোটি। কোশ্চেন নাম্বার 4, রঘুবংশ প্রসাদ সিং, যিনি সম্প্রতি মারা গিয়েছেন, বাংলাটা এখানে মিস হয়ে গেছে, যিনি সম্প্রতি মারা গিয়েছেন, তো তিনি কোন রাজ্যের থেকে লোকসভার প্রতিনিধিত্ব করতেন? তা অপশান হচ্ছে হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার। তো নামটা কি, রঘুবংশ প্রসাদ সিং। তো 4-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ তিনি বিহারের ছিলেন, বিহারের বাসিন্দা। তিনি কোভিড-19 আক্রান্ত হয়েছে, কিন্তু সুস্থ হয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরে তিনি হঠাৎ মারা যান। তো নামটা কি, রঘুবংশ প্রসাদ সিং। 74 বছর বয়সে তিনি মারা গিয়েছেন। আর তিনি হচ্ছেন আরজেডির দলের প্রবক্তা বা এমপি ছিলেন, রাষ্ট্রীয় জনতা দল আরজেডির এমপি ছিলেন। আর এছাড়াও তিনি হচ্ছেন
প্রাইম মিনিস্টার মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ে তিনি ইন্ডিয়ান মিনিস্টার অফ রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ রুরাল ডেভেলপমেন্টে তিনি মন্ত্রী ছিলেন যখন মনমোহন সিংয়ের ক্যাবিনেটের সময়। কোয়েশ্চেন নম্বর 5, কে মহিলাদের অর্থাৎ ওমেন্স 2020 ইউএস ওপেন টেনিস টুর্নামেন্ট জিতেছেন? ওমেন্স সিঙ্গেল 2020 ইউএস ওপেন টেনিস টুর্নামেন্ট, সিঙ্গেল, ওমেনদের সিঙ্গেল। তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে অপশান 5-এর অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ নাওমি ওসাকা। ইনি হচ্ছেন 2020 সিঙ্গেল ইউএস ওমেন্স ওপেন টেনিস টুর্নামেন্টটি জিতেছেন নাওমি ওসাকা। কোয়েশ্চেন নম্বর 6, এর মধ্যে কে ভারতের বিজ্ঞাপনী পরিষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অর্থাৎ অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া? তো এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিয়োগ পেয়েছেন? তো অপশানগুলো হচ্ছে শ্বেতা অরন্দারা, অপশান বি হচ্ছে মনীষা কাপুর, অপশান সি হচ্ছে সুভাষ কামত, অপশান ডি হচ্ছে রোহিত গুপ্তা। তো 6-এর অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ সুভাষ কামত। ইনি হচ্ছেন নতুনভাবে চেয়ারম্যান অফ অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া। কোয়েশ্চেন নম্বর 7, ভারতের প্রথম কোন বিমানবন্দরে করোনা ভাইরাস পরীক্ষার সুবিধাটি চালু করা হয়েছে অর্থাৎ এয়ারপোর্টের মধ্যেই কোভিড-19 টেস্টিংয়ের যে ল্যাব সেটা তৈরি করা হয়েছে সেটা কোন বিমানবন্দরে? তো অপশানগুলো দেওয়া হচ্ছে মুম্বাইতে, বেঙ্গালুরুতে, কলকাতাতে, অপশান ডি হচ্ছে দিল্লিতে। তো 7-এর অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ কোন এয়ারপোর্টে? ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লি। এই এয়ারপোর্টে ভারতের মধ্যে প্রথম এমন এয়ারপোর্ট যেখানেই করোনা ভাইরাস পরীক্ষার ল্যাবটি স্থাপন করা হয়েছে বা চালু করা হয়েছে। কোয়েশ্চেন নম্বর 8, কোন F1 রেসার, F1 অর্থাৎ ফর্মুলা 1 রেসার তুস্কান গ্র্যান্ড প্রিক্স 2020 উদ্বোধনী সংস্করণ জিতেছে অর্থাৎ প্রথম এই যে তুস্কান গ্র্যান্ড প্রিক্স 2020 এটা প্রথম অনুষ্ঠিত হলো 2020-তেই। তো এই উদ্বোধনী রেসের মধ্যে কোন রেসার এই F1 রেসার জিতেছেন, বিজেতা হয়েছেন এই গ্র্যান্ড প্রিক্সের? তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে 8-এর অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ নামটা কি? লুইস হ্যামিল্টন। ইনি হচ্ছেন তুস্কান গ্র্যান্ড প্রিক্স 2020 বিজেতা। এটা ছিল এই প্রথম সংস্করণ অর্থাৎ এই রেসটাই প্রথম হয়েছে। F1 রেসার নামটা কি? লুইস হ্যামিল্টন। আর এটা নিয়ে টোটাল তিনি ছটা F1 উইনার, তার কেরিয়ারে টোটাল 6টা রেস তিনি জিতেছেন। যেটা হয়েছিল কোথায়, কবে? 13ই সেপ্টেম্বর। আর তিনি হচ্ছে মার্সিডিজ কোম্পানির হয়ে, আর হয়েছিল কোথায়? গ্রেট ব্রিটেন, মার্সিডিজের হয়ে তিনি রেস করতেন। কোয়েশ্চেন নম্বর 9, স্টার্টআপগুলির জন্য আইসিআইসি ব্যাংক কোন প্রোগ্রাম চালু করেছে? স্টার্টআপগুলির জন্য আইসিআইসি ব্যাংক কোন প্রোগ্রাম চালু করেছে? তো অপশানগুলো দেওয়া আছে, আই স্টার্টআপ 2.0, আই টিউন 2.0, আই অ্যাডভ্যান্ট 2.0, অপশান ডি হচ্ছে আই এন্টারপ্রিনিয়র 2.0। তো 9-এর অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ নামটা কি? আইসিআইসির নতুন প্রোগ্রাম এর নাম হচ্ছে আই স্টার্টআপ 2.0 স্টার্টআপগুলিদের জন্য। কোয়েশ্চেন নাম্বার 10, মুডি ইনভেস্টর সার্ভিস অনুসারে চলতি অর্থ বছরের জন্য ভারতের প্রবৃদ্ধি কত পরিমাণ হ্রাস পেয়েছে অর্থাৎ গ্রোথ, যেটা জিডিপিটা -23% কমে গেছে, কিন্তু গ্রোথ প্রজেকশন সেটা কত পরিমাণ কমেছে ইন্ডিয়াতে? কার তথ্য অনুসারে? মুডিজ ইনভেস্টর সার্ভিসের তথ্য অনুসারে। আর মুডি হচ্ছে একটি ইউএস বেস সংস্থা। তো অপশানগুলো দেওয়া আছে -9.0, -9.5, -10.5, -11.5। তো 10-এর অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ গ্রোথ প্রজেকশন কমে গেছে কত? -11.5% কমে গিয়েছে মুডির তথ্য অনুসারে। মুডির হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ইউএস, নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটের নিউ ইয়র্কে। আর মুডির তথ্য অনুসারে বলেছে কোভিড-19 প্যান্ডামিকের কারণে এতটা পরিমাণ গ্রোথ ডিক্রিজ হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 11, ক্রিসিলের প্রতিবেদনে বলা হয়েছে যে 2020-21 অর্থ বছরের জন্য ভারতীয় অর্থনীতির কত পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ জিডিপি কত পরিমাণ গ্রোথ হবে 2020-21-এর মধ্যে? কার তথ্য অনুসারে? ক্রিসিল, CRISL, ক্রিসিলের তথ্য অনুসারে। তো অপশান হচ্ছে 10%, 12, 9, অপশান ডি হচ্ছে 15। তো 11-এর অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ কত পার্সেন্ট? 9% বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এটা পজিটিভে কিন্তু +9%। বর্তমানে তো -23 2019-এর ক্ষেত্রে, কিন্তু এরা বলছে যে 2020 অর্থাৎ আগামী বছরের জন্য এটা -23 থেকে বেড়ে +9% হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটা হচ্ছে যদি হয় এটা, তো 1950 অর্থাৎ 1950-এর পর এতটা সবচেয়ে বেশি পরিমাণ হাইয়েস্ট এইটা হবে যদি হয় 2020-21-এর ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। এটা এজেন্সিদের বলেছে, এই এজেন্সির নাম কি? ক্রিসিল। 12 নম্বর, সম্প্রতি ভারত সরকার প্রতিরক্ষা খাতে কত শতাংশ এফডিআই এর অনুমোদন করেছে অর্থাৎ এফডিআই অর্থাৎ কি? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। প্রতিরক্ষা ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে ফরেন
ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কত পার্সেন্ট বাড়িয়েছে ভারত সরকার দ্বারা? অপশান হচ্ছে 74%, 49, 51, অপশানটি হচ্ছে 82। তো 12 অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কত পার্সেন্ট? 74% বাড়িয়েছে। আগের বছর ছিল 49, 49%, যেটাকে বাড়িয়ে বর্তমানে করেছে কত? 74%। ফরেন ডাইরেক্ট ইনভেস্টররা ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবে। তো এগুলো ছিল আজকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি ভালো থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে জানিও। কোশ্চেন এটি কিছু জানতে কিছু বলা থাকলে কমেন্টে তোমরা জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।